বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, একদিকে কোভিড নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা, কোভিডে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা, পরীক্ষার বিপরীতে শনাক্তের সংখ্যা কোনো না কোনো দিন রেকর্ড করছে। এরই মধ্যে নানান হসপিটালে নানা রকমের সংকট তৈরি হয়েছে। কোথাও কোথাও এই কোভিডকালেই স্বাস্থ্য বিভাগের দুর্নীতির খবরাখবরও প্রকাশিত হচ্ছে। এবং এই সময়টাতে যে প্রসঙ্গটি আলোচনায় উঠে এসছে যে কোভিড মোকাবেলায় আমরা সংসদে কিছুদিন আগে দেখলাম যে রাজনীতিবিদরা খুব একটা গুরুত্ব পাচ্ছেন না, সেখানে আমলাদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে রাজনীতি থেকে রাজনীতিবিদরা কি দূরে সরে যাচ্ছেন, রাজনীতির জায়গাটাকে অন্য কেউ দখল করে নিচ্ছেন বা অন্য কাউকে দখল করতে দেয়া হচ্ছে? কেন রাজনীতিবিদদের এই দৈন্যদশা, কেন তারা বিতাড়িত, কেন ব্যবসায়ীরা এবং আমলারা রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালন করবার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গেছেন? এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, একাধিক সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করেছেন চেয়ারম্যান হিসেবে। আমার ডানে রয়েছেন আলী নওয়াজ মাহমুদ খোয়াম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। রাজনীতিটা আসলে রাজনীতিবিদদের কতখানি নিয়ন্ত্রণে আছে? ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক, ধন্যবাদ দর্শক শ্রোতা। আসলে এটা তো অনেক বড় একটা প্রশ্ন। সমসাময়িককালে এই প্রশ্নটা আরও বেশি করে সবার সামনে এসছে। প্রাজ্ঞবিজ্ঞ রাজনীতিবিদ আমাদের সকলেই আমরা জানি, এটা তোফায়েল আহমেদ সাহেব সংসদে আলোচনার পরে সকলের মধ্যেই বিষয়টা এসছে। আসলে এটাকে আমি ঠিক ওইভাবে নিতে চাই না, আবার ওনার টোটাল কথাটাকে অস্বীকার করার সুযোগ নাই। এ দোষ কার, অথবা যদি দোষের বিষয় বলি, অথবা যদি এই যে আপনি যে কথা তুললেন এটা যদি আমলে নিয়ে কথা বলি, তাহলে রাজনীতিবিদরাই তো মানে সব শেষে তাদেরই সব দায়িত্ব পড়ে। মানব সেবার সবচেয়ে বড় জায়গা হলো রাজনীতির এই পেশাটি, তাই না? এই জায়গাটি সেবামূলক যত প্রতিষ্ঠান, যত অর্গানাইজেশন আছে, সবচেয়ে বড় সেবামূলক জায়গা এখানে, যে সকলকেই রাজনীতির মাধ্যমেই এটাকে সন্নিবেশিত করা হয়, অথবা দেখভাল করা হয়, অথবা সহযোগিতা করা হয়, তাই না? সকল বিষয়কে, যেমন যদি সাংবাদিকতা একটা পেশা ধরি, যদি জনসেবার পেশা ধরি, যদি ডাক্তারি ধরি, অথবা সমাজকর্মের আরও জায়গাগুলো ধরি, দিনের শেষে তো রাজনীতিকে এস্টাবলিশ করা হয়েছে 1000 বছর ধরে। তারাই রাষ্ট্র পরিচালনা করবে, তারাই সকলকে গাইড করবে, সকলকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, ভালোবাসা দিবে, মহব্বত দিবে, শাসন করবে, সবই তো রাজনীতি, তাই না? তো সেই রাজনীতিবিদরা আজকে যে প্রশ্নটা আপনি তুললেন যে ব্যবসায়ী এবং আমলারা দখল করে নিয়েছে কেন, যদি এই প্রশ্নটা আমি আমাকেই করি, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, তাহলে আমি দেখতে পাই আমাদের নানা ধরনের ঘটনা আমাদের মধ্যেই ঘটেছে, যার কারণেই হয়তোবা আজকে এই প্রশ্নগুলো আসছে না। এই প্রশ্ন তো আসার কথা নয়। এই প্রশ্ন আজকে যে দেখেন আমাদের দেশে আসছে, তৃতীয় বিশ্বের অনেক দেশেই আসে। আমি জানি না আজকে প্রথম বিশ্ব, মধ্যম বিশ্ব বলে যা দাবি করে, তারা কতটুকু এক্সিকিউট করছে। তবে তারা আবার আমাদের বিষয়গুলোকে হাইলাইট করে, আমাদেরকে ফোকাস করার জন্য আমাদেরকে আবার নানাভাবে ব্যবহার করে। সেটাকেও আমরাই ব্যবহৃত হই, এই রাজনীতিবিদরাই ব্যবহৃত হই। দেখুন, যে কোনো বিষয়ের শেষে আমরা যদি আমি একটা দল করি, উনি একটা দল করে, আপনি একটা দল করেন, আমরা যখন কোনো বিষয়ে কথা বলি, তখন আমাদের এমনভাবে কালচারটা নষ্ট হয়েছে, সংস্কৃতিটা নষ্ট হয়েছে, যে আমরা কোনো বিষয়কে মানে এমনভাবে তির্যকভাবে মানে কথা বলতে চেষ্টা করি যাতে আপনার মনের মধ্যে ক্ষোভ হয়, ওনার মনের মধ্যে ক্ষোভ হয়, আরেকজনের মনের মধ্যে ক্ষোভ হয়। এই ক্ষোভ পুঞ্জীভূত হতে 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 অন্যরা সুযোগ নেয় যে আমরা তো আসলে এক ধরনের ব্যর্থ হচ্ছি আমরা। এই জন্যই বোধহয় এই প্রশ্নগুলো আসছে। তবে আমি এটাকে কন্ডেম করতে চাই, একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কন্ডেম করতে চাই যে না, কখনো এটা হতে পারে না। রাজনীতিবিদরাই সর্বময় কি বলবো, দেখভালের দায়িত্ব তাদেরই থাকবে, এবং তারাই রাজনীতি তাদেরই করা উচিত আমি মনে করি। আমরা আমাদের অনেক ত্রুটি থাকবে, ভুল থাকবে, বিচ্যুতি থাকবে। ত্রুটি, বিচ্যুতি, ভুলগুলোকে যদি আমরা সংশোধন করে নেওয়ার মানসিকতা নিজেরা লালন করতে না পারি রাজনীতিবিদ হিসেবে, যে রাজনীতি করতেই চাই, জনকল্যাণের এই সর্বোচ্চ জায়গার কাজটা করতেই চাই, তাহলে আমাদের কিন্তু সংশোধন করতে। আমি সবসময় বলি, যে কোনো ডিসিপ্লিনের মধ্যে কিন্তু একটা কোরিলেশন আছে। যেমন ধরেন,
আপনি একজন সাংবাদিক, আরেকজন সাংবাদিক, আরেকজন সাংবাদিক, আরেকজন সাংবাদিক, ধরলাম চারজন, চার মতের সাংবাদিক। যদি কোনো কারণে একটি সাংবাদিকের কোনো স্খলন হয়, তাহলে কিন্তু যদি সমাজ তাদেরকে আক্রমণ করে অথবা সমাজ তাকে বলে, তাকে ধিক্কার দিতে থাকে, তখন অনেকে কিন্তু সহজেই জেনে গিয়ে আসে যে কী তার ত্রুটি, কী তার ঘটনা। কিন্তু রাজনীতিবিদদের বড় দুর্ভাগ্য হয়ে গেছে আজকাল আমাদের মতো এই সমসাময়িক দেশগুলোনে, যে আমরা তো চাই একজন আরেকজনকে শেষ করে ফেলতে, তো ওই জন্য শত্রু লাগে না, তো আমরাই যথেষ্ট। সেই জন্য আজকে নানাবিধভাবে আমরা নিজেদের মধ্যে নিজেদেরকে নষ্ট করেছি বলে আমার মনে হয়, সেই জন্যই সুযোগগুলো নেয়। আমি এখন কারো দোষ দিলাম না কিন্তু, যে কে এর জন্য দায়ী, কে এর জন্য শুরু করেছিল, কে মাঝখানে এসেছিল, কে শেষ করলো। আমার মনে হয় সময় এসে গেছে, কিন্তু এই যে কথা উঠেছে আজকে, একটা পর্যায়ে গেলে আমাদের সময়ে আমি দেখেছি যে স্কুলে জিজ্ঞাসা করা হতো, কলেজে জিজ্ঞাসা করা হতো, ডিবেট হতো না যে রাজনীতিবিদ ভালো নাকি সমাজকর্মী ভালো, মানে শিক্ষক ভালো নাকি ইঞ্জিনিয়ার ভালো, তর্ক বিতর্ক হতো না। কিন্তু আমি দেখতাম অনেকেই বলতো যে না, রাজনীতি ভালো। আমরা দেখতাম যে একজন রাজনীতিবিদদের, একজন নির্বাচিত প্রতিনিধিদের তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের সব কিছুই একটা আলাদা জায়গায় মাপা হতো। এখন সেই জায়গাটা দিন দিন নষ্ট হয়েছে। কেন হলো? এই জন্যে আমি বোধ করি অন্য কোনো ডিসিপ্লিনকে দোষ দেওয়ার আগে অথবা তাদেরকে অন্যভাবে বলার আগে, আমরা যারা সমাজে এই কাজটা করতে এসেছি, আমাদেরই ভাবতে হবে যে কেন প্রশ্নগুলো আসছে, এবং এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের সমাধানের জন্য আমাদের এখন সময় এসছে যে আমরা আমাদের নিজেদের মধ্যে এই বিষয়গুলোকে সমাধানের জায়গায় যদি না দিই, তাহলে আপনার এই প্রশ্ন আজকে আপনি ছোট করে করলেন, এটা অনেক বড় করে হবে, এবং এক সময় দেখবেন যে আমরা ওই থাকবোই না আর কোথাও, এই জায়গাটাই হয়তো চেঞ্জ হয়ে যাবে। যেমন দীর্ঘদিন ধরে এই ধরনের দেশগুলোনে এই রাজনীতিবিদদের সরিয়ে দিয়ে মিলিটারি তন্ত্র একসময় কায়েম করা হতো, আবার সরে যেত, আবার আসতো, কিন্তু এখনও আমাদের এই অঞ্চল থেকে এই প্রভাব বলয়গুলো কিন্তু এখনো যায়নি। এই প্রভাব বলয়টাকে রাজনীতিবিদদেরই কিন্তু সমাধান করতে হবে। এটা ডাক্তার করবে না, ইঞ্জিনিয়ার করবে না, সাংবাদিক করবে না, হয়তো তারা বলবে, কিন্তু আখেরে এসে, শেষ পর্যন্ত এসে এই রাজনীতিবিদ নামক এই লোকগুলোকেই এই সমাধানের জায়গাতে নিতে হবে। তাহলে এই প্রশ্নগুলো আর আসবে না, কারো আক্ষেপ থাকবে না, কারো ক্ষোভ থাকবে না। এগুলো কেন এসছে? একটা আক্ষেপ, একটা ক্ষোভ, একটা যন্ত্রণা, একটা কষ্ট থেকে কথাগুলো উঠে আসছে আজকে, যে কাদের কি কাজ করা উচিত ছিল তারা কি কাজ করছে, আর যাদের কি কাজ করা উচিত তারা কি কাজ করছে। এই যে ডিফারেন্ট, এই যে ভাগ করতে না পারার যে অযোগ্যতা হয়ে গেছে, এখান থেকে আমাদের সরে আসতে হবে। না হলে আমাদের পরিণতি, এবং রাজনীতির একটা পরিণতি এই ধরনের দেশগুলোনে, আমি উন্নত দেশের কথা বলবো না, আমাদের মতো এই দেশগুলোনে অনেক আরো বেশি অপরিচ্ছন্ন দিকে যাবে। তাই এই সময়টা আমাদেরকে প্রয়োজন আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসা, বিশেষ করে রাজনীতি কর্মী যারা আমরা আছি। মিস্টার আলী নাজ মাহমুদ খোয়াম, এখন মনে হচ্ছে অবস্থা দৃষ্টি যে রাজনীতিহীনতাই হচ্ছে এখন রাজনীতি, সরকার পরিচালিত হচ্ছে, সেখানে রাজনীতিবিদদের খুব একটা ভূমিকা নেই। সাধারণভাবে এটি দৃশ্যমান যে ব্যুরোক্রেসি এবং বিজনেস এলিটরা সেখানে প্রাধান্য পাচ্ছেন, বা তারাই নেতৃত্ব দিচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন সব কিছু। স্থানীয় সরকার ব্যবস্থা মোটা দাগে অচল, সেখানেও ব্যুরোক্রেসি প্রাধান্য বিস্তার করে চলেছে। তো সব মিলিয়ে আসলে রাজনীতিবিদদের ভবিষ্যৎ কি, রাজনীতির ভবিষ্যৎ কি দেখেন? ধন্যবাদ আপনাকে। দাদা ভাইয়ের সাথে এর আগেও আমি একবার বসছিলাম, আজকেও সৌভাগ্য যে ওনার সঙ্গে আবার আমরা বসছি। অ্যাকচুয়ালি স্বাধীনতার 50 বছর এখন আমরা উদযাপন করছি। এত বছর যাওয়ার পরেও আজকে যখন এই প্রশ্নটা আমাদের সামনে এসছে, তখন তো এটা তো আমাদের নিজেদের মধ্যে নিজেদের মানে একটা রক্তক্ষরণ হওয়ার মতো একটা বিষয়। কিন্তু আমি এই বক্তৃতাটা শুনেছি, তোফেল ভাইয়ের মতো মানুষ, তিনি স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন সংগঠক ছিলেন। স্বাধীনতার ইতিহাস যাদের নাম বাদ দিলে হয় না, তার মধ্যে তোফেল ভাই একজন। তিনি খুব আক্ষেপ করে বক্তৃতা করছিলেন, অনেক কথা বললেন। তার সার কথা হচ্ছে যে রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই। এটাকে আবার আমি দেখলাম কাজী ফিরোজ রশিদ সাহেব, জাতীয় পার্টির, উনি আবার আরেকটু এটা খোলাসা করে বললেন যে রাজনীতি এখন আমলা এবং জগৎ শেঠদের হাতে, আমলা এবং জগৎ শেঠদের হাতে। এত বছর পরে যখন ধরেন তাদের মতো লোকজন, তাদের মতো বিজ্ঞ রাজনীতিবিদ, তাদের মতো লোকজনকে যখন এই কথা বলতে শুনি, এবং খুবই মজার বিষয় হচ্ছে যখন তারা একটা দীর্ঘ সময় ক্ষমতাসীন একটা দলের
একটা খুব গুরুত্বপূর্ণ নেতৃত্বের জায়গায় আছেন, তারা যখন এরকম কথা বলেন তখন তো মানে ঠিক কি বলা উচিত আমাদের এটা তো ভেবে পাই না। আমাদের এত বছরেও গণতন্ত্রকে সুসংহত না করা, পরিশীলিত না করা, এটাকে লালন পালন করে গড়ে না তোলা, এবং বিশেষ করে ধরেন আপনি এখন ধরেন আমরা এখন রাজনীতি করি তো, আর ধরেন আমি আপনার যা ভাবি হয়তো তা বলছি না, আপনি যা ভাবেন তা বলছেন না, যে কোনোভাবেই হোক আপনি আপনার পার্টিকে ডিফেন্ড করেন, আমি আমার পার্টিকে করি। সত্য কথাটা আসলে আমরা কেউ বলতে চাই না। এত বছর পরেও যখন এই কথা ওঠে তখন তো ভাবার বিষয় হয়ে দাঁড়ায় যে গত এই যে 2008 সালের পরের থেকে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, দারা ভাই বললেন যে আমি কারো দোষ দিচ্ছি না, কিন্তু দোষ তো কাউকে না কাউকে দিতে হবে, দায়িত্ব তো কাউকে নিতে হবে। তোফায়েল ভাইকেই দায়িত্ব নিতে হবে, কাজী ফিরোজ রশিদ সাহেব তাদেরকে দায়িত্ব নিতে হবে, কারণ একটা লম্বা সময় কিন্তু গত কয় বছর হলো, 12 বছর তারা ক্ষমতায় আছেন। এখানে রাজনৈতিক নেতৃত্বের যে দুর্বলতা ক্রমান্বয়ে বেড়েছে এবং তা একটা ভয়াবহ আকার ধারণ করেছে, যেখানে রাজনৈতিক নেতৃত্বের কোনো অবস্থানই নেই বলতে গেলে। এটা কেন হলো? এটার মানে গভীর কারণটা কি? খুব মোটা দাগে বলতে গেলে আমরা বলবো গণতন্ত্রহীনতা। এটাকে বিরাজনৈতিকীকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আজকে রাজনীতিবিদরা নিজেরাই সেই কাজটাকে খুব মানে আমি বলবো যত্নের সঙ্গেই করছেন, যাতে বিরাজনীতিকীকরণ একটা পরিস্থিতি তৈরি হয়। দেখেন, এটা শুধু পার্লামেন্টে না, পার্লামেন্টে তো হচ্ছেই। পার্লামেন্টে আজকে যেভাবে পার্লামেন্ট গঠিত হচ্ছে, এবং একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য যে পন্থা বেছে নিয়েছে, তা আমলা নির্ভরতার যে পন্থা, ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য দুইটা ক্ষেত্রেই যে পন্থা আপনি বেছে নিয়েছেন, এখানে গণতন্ত্রের অনুশীলনের ভেতর দিয়ে আপনি ক্ষমতায় যাওয়ার বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন না, তখন কিন্তু আপনার এই দুর্বলতা তৈরি হবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। এবং একটা জিনিস খেয়াল করেন, আমি খুব দাদাভাই খুব চিন্তিত, সেটা হচ্ছে কি যে পার্লামেন্ট থেকে শুরু করে আপনি দেখেন সমাজের প্রত্যেকটা স্তরে আজকে যারা জনপ্রতিনিধি আছে তাদের প্রত্যেকের অবস্থা আপনি যদি দেখেন আপনি আটকে উঠবেন। পার্লামেন্ট থেকে শুরু করে আপনি দেখেন একটা জেলা পরিষদ আছে, কেমন জেলা পরিষদের একজন চেয়ারম্যান আছে, আপনি বলেন তার কোনো ক্ষমতা আছে, তার কোনো প্রশাসনিক দায় দায়িত্ব আছে? নাই। ওখানে ডিসি কিন্তু সর্বময় কর্মকর্তা, জেলা পরিষদের চেয়ারম্যানের কিন্তু আমি বলবো যে আসলে কোনো ক্ষমতাই নেই। এই ওনার কিছু পুকুর টুকুর রাস্তাঘাট টাট আছে, এইগুলো দেখভাল করেন, আর গভর্নমেন্ট একটা ওই বরাদ্দ টরাদ্দ দেয় মাঝে মাঝে, ওইটা একটু বন্টন টন্টন করেন, বাস। কিন্তু প্রশাসনিক কোনো দায়িত্বের মধ্যে কিন্তু জেলা পরিষদ নেই। আপনি উপজেলা ধরেন, উপজেলা যে পরিষদ গঠন করা হয়েছে, উপজেলা পরিষদ আপনি দেখেন উপজেলার চেয়ারম্যানের কোনো ক্ষমতা নেই। উপজেলার 17টা সরকারি দপ্তরের কাজ ন্যস্ত করা আছে উপজেলা পরিষদের উপরে, 17টা, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে তার একটা ফাইলও কিন্তু উপজেলার চেয়ারম্যানের কাছে যায় না, এবং উপজেলা পরিষদ তার জন্য কিন্তু কোনো দায়বদ্ধতা তার নাই, কেউ উপজেলা পরিষদের কাছে দায়বদ্ধ নয়। এবং সব কিছু ইউনো দেখে, এবং প্রত্যেকটা ফাইল আপনি খোঁজ নিয়ে দেখেন যে উপজেলার চেয়ারম্যানের কাছে এখনো যায় না, এই ইউনো থেকেই ওখান থেকেই ব্যাক করে চলে যায়। এই যে প্রধানমন্ত্রীর বাড়িঘরের যে এই তুলকালাম একটা হয়ে গেল, যে বাড়িঘর তৈরি করা হলো এই যে গরিবদের জন্য, সেই বাড়িঘর তো প্রত্যেক দিন আমি খবরে কাগজে দেখছি বাড়িঘর করার পরেই ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে গেছে, ফেটে গেছে, এটা ওটা হয়েছে। আবার অনেক জায়গায় দেখলাম লুটপাট হয়ে গেছে, ঘর বাড়ি তৈরি হয় নাই। এই সব কিছুর দায়িত্বে কিন্তু ইউনো সাহেবরা ছিলেন, আমলারা ছিলেন। নাকি ভয়ানক অবস্থা যে আমলারা যে ওখানে যোগ্য বা দক্ষ, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি আসেন আরও নিচে, আপনি আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। আমার বহু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আমার সম্পর্ক আছে, যোগাযোগ আছে। আমি নিজেও একসময় স্থানীয় সরকারে কাজ করেছি, 15 বছর আমি রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান, মানে এখন যেটাকে মেয়র বলে, ছিলাম। আমি দেখলাম ইউনিয়ন পরিষদগুলোর অবস্থা খুবই খারাপ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা। আপনি খোঁজ নেবেন, ওরা টিউনো অফিসে বসে থাকে, টিউনো সাহেব কিছু দিবেন, ডিসি সাহেব কিছু দিবেন,
হ্যাঁ, ওইটা নিয়ে তারা এলাকায় কিছু করবেন, এইগুলো। আমি বলছি যে এটা প্রাতিষ্ঠানিক কোনো উন্নয়ন এই যে সমাজের যে জনপ্রতিনিধিদের, এটা হয়নি। একটা লম্বা কথা হয়ে যাবে, আমি একটু সময় চাচ্ছি। 72 সালের যে আমাদের সংবিধান, এই সংবিধানে আপনি দেখবেন 9 অনুচ্ছেদ, সেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা স্থানীয় 9, 11, 59, 60 এই 4টে অনুচ্ছেদে দেখবেন নির্বাচিত যে প্রতিনিধি। আপনার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়ার, প্রশাসনিক সমস্ত ক্ষমতাগুলো এই নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে বলে বলা আছে। 9 নম্বরটা কেমন করে যেন হাওয়া হয়ে গেছে, আমি জানি না, পঞ্চদশ সংশোধনীতে 9 নম্বর অনুচ্ছেদটা এটা নাই, সেখানে অন্য একটা জিনিস বসানো হয়েছে, সেটা অন্য জায়গায় বসানো যেত, কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ কিন্তু সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর যা আছে আপনার 11 কিংবা 59, 60 অনুচ্ছেদে যেগুলো বলা আছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেটাও যদি এক্সিকিউশন হতো সংবিধানের মতে, আইন মতে, সেক্ষেত্রেও কিন্তু আপনার লোকাল গভর্নমেন্ট অনেক পাওয়ারফুল হতে পারত। কিন্তু আজকে লোকাল গভর্নমেন্ট বলে বাংলাদেশে কিচ্ছু নাই। আজকে যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে আপনি দেখেন কার্যত এখানে কোনো বিরোধী দল নেই। আপনি কিছু মনে করবেন না, আপনি একজন দাদাভাই সজ্জন মানুষ, কিন্তু বাস্তবতা আমি বলি যে আমার মাঝে মাঝে মনে হয় না যে টকশোতে যাই বা টকশো শুনি, কারণ আমরা নিজেদের কথাকে ইস্টাবলিশ করতে চাই। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি দেখেন যেভাবে পার্লামেন্টটা গঠিত হয়েছে, এবং সেখানে কোনো বিরোধী দল নেই, এবং সেখানে কিন্তু কোনো গঠনমূলক কোনো আলোচনা নাই, কথাবার্তা নাই। এখানে একটা বিশ্রী একটা অবস্থা, যেখানে সমস্ত রাজনৈতিক ব্যবস্থাপনাটা ভেঙে পড়েছে। কিন্তু বিরোধী দলের রাজনীতির মধ্যেও তো রাজনীতি নেই। সেটাই আমি বলছি, এটা টোটাল জিনিসটা বিরোধী দল যে আর তাদের যে রাজনীতিটা, সেটাও তো তাদের মধ্যে আমরা অনুপস্থিত দেখছি। সামগ্রিকভাবেই ধরেন যে যখন একটা সমাজে যে রাজনৈতিক ব্যবস্থাপনাটা থাকে, রাজনৈতিক ব্যবস্থাপনা আমি বলতেছি যে রাজনৈতিক প্রতিষ্ঠান, যেটা রাজনৈতিক দলসমূহ, রাজনৈতিক দলসমূহ দেখেন আজকে প্রত্যেকটা দলের মধ্যে আজকে যে একটা সংকট তৈরি হচ্ছে, এই সংকটগুলো কিন্তু এখানে যারা শাসন করছেন তারা যখন এখানে গণতন্ত্র প্র্যাকটিস করার স্পেসটা বন্ধ করে দিচ্ছেন, আজকে সভা সমাবেশ করা, রাজনীতি কোথায় গিয়ে দাবি করার, কোথায় গিয়ে ঠিক আছে জাতীয় পার্টির দিকে তাকালে। হ্যাঁ, একটু আমি বললাম যে আপনি যখন কোনো স্পেস না দিচ্ছেন, তখন তো এখানে প্র্যাকটিস করা যাচ্ছে না। আজকে যে বললেন যে রাজনীতি কোথায় গিয়ে ঠেকেছে, এখানে এই এরশাদ সাহেবের অনুপস্থিতিতে আজকে তার দল, আমি তো দেখে আটকেই উঠলাম যে এরকম একটা বাচ্চা ছেলে এরকম একটা কথা বলছে, হ্যাঁ, মানে একটা ভয়ানক। প্রত্যেকটা রাজনৈতিক দলের যে রাজনৈতিক যে একটা মর্যাদা, সম্মান, তার যে আপনার গভীরতা, এগুলো এমন কোথায় যেন হারায় যাচ্ছে। এই জন্য আমার কাছে মনে হয় যে রাজনৈতিক মানে প্রতিষ্ঠান সমূহের কোনো উন্নতি তো হয়নি, এমনভাবে একটা হয়েছে যেটা আমি পার্সোনালি আওয়ামী লীগের কাছ থেকে আশা করিনি। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, তাদের হাতে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখানে আরও উন্নতি হতে পারত। দেখেন আজকে কোভিডের যে ব্যাপার, আপনি লোকাল গভর্নমেন্টগুলোর খোঁজ নেন তো তাদের কোনো ফাংশন নেই। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় চরম দুর্নীতির মধ্যে পড়ে গেছে, কেউ কথা বলতে পারতেছে না। কালকে কবে দেখলাম পত্রিকায় একটা টয়লেটের বাল্বের দাম 5,000 6,000 টাকা, কেমন, যার দাম হয়তো 200-300 টাকা এরকম। এখন এই কোভিডের মতো জিনিসটাকে মোকাবেলা করার জন্য যে একটা জাতীয় ঐক্য দরকার ছিল, একটা রাজনৈতিক সমঝোতা দরকার ছিল, এবং সমাজের প্রত্যেকটা স্তরের জনপ্রতিনিধিদের ভূমিকা নেওয়ার দরকার ছিল, সেটা তো এখানে একেবারে হয়ে গেল, মানে সেটা তো একেবারে অনুপস্থিত। ফলে আজকে কোভিডটা ওইভাবে আপনি মোকাবেলা করতে পারছেন না। আপনি যত কথাই বলেন এখানে তো আপনি জিনিসটা মোকাবেলা করতে পারছেন না। সুতরাং এই যে একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি, আমি তো খুবই সন্দিহান যে আগামী দিনের রাজনীতি, এই যে রাজনৈতিকীকরণের যে একটা সামগ্রিক প্রচেষ্টা আজকে সরকারের দিক থেকে নেওয়া হয়েছে, তার ফল কিন্তু সরকারি দল আপনাদেরও রাজনীতি করবার, তোফায়েল ভাইয়ের মতো মানুষের রাজনীতি করবার, ফিরোজ রশিদ ভাইয়ের মতো লোকের রাজনীতি করবার সমস্ত পথকে কিন্তু রুদ্ধ করে দিচ্ছে। আব্দুল্লাহ তারা না, খৈয়াম ভাই যে কথাগুলো বললো তার সাথে খুব বেশি অপোজ করার তো কোনো সুযোগ নেই, কারণ যেহেতু রাজনীতিবিদদের এবং রাজনৈতিক কারণেই আজকে বাংলাদেশের এই অবস্থায় প্রশ্নের সম্মুখীন রাজনীতিবিদরা হচ্ছে, এটির মূল কারণগুলো কিন্তু একটু গভীরতা নিশ্চয়ই আছে।
আপনি খেয়াল করবেন আমাদের ৭২-এর সংবিধানের মতো এত ভালো সংবিধান খুব কম দেশে ছিল, যেখানে বঙ্গবন্ধু প্রথমেই সকল জনপ্রতিনিধিদেরকে সম্মানিত করেছিল তার রুলস অফ বিজনেসের মধ্যে, রুলস অফ প্রসিডিউরের মধ্যে, যে কে রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি হবে, কে ২ নম্বর হবে, কে ৩ নম্বর হবে, কে ৪ নম্বর, কে ৫ নম্বর। সেটি নেই। সেটি হলো কি বঙ্গবন্ধু নাই, সেটি নেই, ওলট পালট করে দেওয়া হলো। যে সেখানে কি করা হলো, বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে যারা ক্ষমতাসীন হলেন, মিলিটারি গভর্নমেন্ট যারা আসলেন, যারা শাসনভার নিলেন, তারা করলেন কি, রাজনীতিবিদদেরকে নিয়ে গেলেন, নির্বাচিত রাজনীতিবিদ যারা আইন প্রণয়ন করবে তাদেরকে নিয়ে গেলেন সরকারের কর্মকর্তা কর্মচারীদের পেছনে, যে তাদের সম্মান কিন্তু রুলস অফ বিজনেস রহিত হয়ে গেল, বুঝছেন না। ৮ নম্বর থেকে এমপি সাহেবদের নিয়ে যাওয়া হলো ১৩ নম্বরে, ১৪ নম্বরে, এখন বোধহয় ১ ধাপ ২ ধাপ এগিয়ে এসছে, এমপি সাহেবরা বোধহয় ১২-১৩ নম্বরে আছে। এটা আমি বলছি না, আমি যে তাদেরকে, ইয়েস আমি যা বলছি তাই, রুলস অফ বিজনেসে এমপি সাহেবরা ১৩ নম্বরে, আপনার আগে ৩ বাহিনীর প্রধান, কন্ট্রোলার জেনারেল, আরো কমিশনের চেয়ারম্যান, অমুকের চেয়ারম্যান আছে, আমি বলতে পারছি না, মুখস্থ আছে, আপনি দেখলেই পাবেন, আমি সেটা যাচ্ছি না যে এমপি সাহেবদের আগে দিলেই তারা বিরাট কাজ করে ফেলে, দ্যাট ইজ নট শিওর। এইভাবে অবমূল্যায়িত হলো কিভাবে, যখন যাদের যে কাজ করা উচিত না, কোনো মিলিটারির কিন্তু রাষ্ট্র শাসন, রাষ্ট্র পরিচালনা করার কথা না, কিন্তু আমাদের দেশগুলো হত্যা খুনের মধ্য দিয়ে মিলিটারিরা ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখল করে খৈয়াম ভাই বলেন, আমি আব্দুল দ্বারা বলেন, অথবা আরও বড় বড় যারা সমাজ পরিবর্তনের রূপকার হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত ছিল, যারা বাম অথবা গণতন্ত্রের পরাকাষ্ঠা রাজনীতি করতো, তারাও কিন্তু তাদেরকে ধরে রাখতে পারেনি। তাদের নানা ধরনের কূট কৌশল অথবা অরাজনৈতিক বিরাজনৈতিক করার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কিন্তু সমাজ ব্যবস্থাটাকে এমন এক জায়গায় নিয়ে গেল, সে যখন কোনো একটা খারাপ কাজ, একটা যাত্রা প্যান্ডেলে লোক ডাকতে হয় না, কিন্তু খুবই একটা ধর্মীয় কোনো উৎসবে কিন্তু লোকে খুব দাওয়াত টাওয়াত করতে হয়, অথবা ভালো একটা আলোচনায় লোক ডাকতে হয়। কারণ কি, মানুষ যে কোনো ধরনের একটি নেগেটিভ অ্যাটিটিউডের কাজ দেখলে মানুষ উৎসাহিত হয়। তো এই মিলিটারি সরকারগুলো এসে আমাদেরকে একটা নাড়া দিল, আর তার পরবর্তীতে আমরা যে সরকারগুলো আসলাম, আমরা তখন ভয় ভীতি চলে গেলাম আমাদের ক্ষমতাকে দীর্ঘদিন রেখে দেওয়ার জন্য, যে কী করে ক্ষমতায় তো হওয়া যায়, ক্ষমতা রাখা যায়। তার উদাহরণ কিন্তু বিএনপিও দেখিয়েছে আমাদের আগে, হয়তো অল্প করে দেখিয়েছে, আমাদের হয়তো আমলে একটু বেশি করে দেখছেন, এই তো ডিফারেন্স। কিন্তু শুরুগুলো কিন্তু আমরাই করেছি, রাজনীতিবিদরাই করেছি। আমরা কিন্তু যাই, আমরা বলতে পারতাম, ভাই আপনি মিলিটারি, আপনি কেন রাজনীতি করবেন, আপনি যান, আপনি কেন চলে যান, আমরা বলি নেই। আমরা অনেকেই সুবিধার জন্য চলে গিয়েছি, তাদেরকে উস্কিয়ে দিয়েছি যে ঠিক আছে থাকেন, ও গেছে, উনি চলে গেছে, মরে গেছে, অসুবিধা, আপনি থাকেন, আপনি আছেন। এইভাবেই কিন্তু কলুষিত করেছি আমরা রাজনীতি। এখন এসে এমন জায়গায় দাঁড়িয়েছে, আমরা কেউ কলুষিত করেছি, কেউ কলুষিত হয়েছি। এই হওয়ার করা দুইজনই কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়েছি। আর যাদেরকে আমরা কি বলে করেছি, প্যাট্রন করেছি, যে ঠিক আছে আপনি থাকলে আমার সুবিধা আছে, আপনি বলেছেন আপনি থাকলে আমার সুবিধা আছে, ওই সুবিধা আলাদা কিন্তু এক হয়ে গেছে। আর যারা আমার সুবিধা নিতে গেছে, আমরা কিন্তু নিচে পড়ে গেছি। সেই জন্য ফিরোজ রশিদ ভাই সারা জীবন ছাত্রলীগের রাজনীতি করে যখন এরশাদের মন্ত্রী হয়েছিল, তখন কিন্তু অনেক কথাটা ভুলে গেছিলেন উনি, যে আমি কোথায় যাচ্ছি, আমাকে যাওয়া উচিত, আমার নিশ্চয় উচিত নয়, আমি কেন একজন সামরিক শাসককে তার অধীনে মন্ত্রী হব। এখন তো উনি আবার, যেহেতু উনি নেই, উনি এখন বলছে রাজনীতি তৃতীয় লাইনে। তৃতীয় লাইন কেন, আমাদের যে ফেলে দেয়নি পিছন পারে, ধান আপনারা যান, আপনারা কি, আপনাকে আমরা চিনি, এই বলে ফেলে দেয়নি, এটাও এক ধরনের বদান্যতা আমি মনে করি। আমি একজন কর্মী হিসেবে এভাবে ভাবি রাজনীতিকে। আচ্ছা গেল সেটা একটা প্রসঙ্গ। আমি মনে করি যে আমলারা থাকবে, ওরা বাস্তবায়ন করবে, আমরা সিদ্ধান্ত দেব, তারা বাস্তবায়ন করবে। সংবিধান সমুন্নত রাখতে গেলে জনপ্রতিনিধিদের ক্ষমতায়িত করতে হবে, ক্ষমতায়িত না, জনপ্রতিনিধিদেরকে পরিচালনা করার দায়িত্বে থাকতে হবে, যে আমরা পরিচালনা করব, আমরা বলবো, সিদ্ধান্ত দেব, জনগণের কল্যাণে ওরা বাস্তবায়ন করবে। এটি হওয়া উচিত ছিল। কারণ আমরা সেই জায়গা থেকে সরে এসেছি কেন, ওই যে বললাম, বন্দুক দিয়ে ফুটুস করে আমাকে মেরে দিয়েছেন আপনারা, জাত কুল মান সব নিয়ে নিয়েছেন, নিয়ে এসে বললেন যে আমি হব, আপনার কে কে আছেন, আর 20 জন চলে গেলেন, আমি তো ওখানে পাইনি, ওখানে থাকতে কিছু পাইনি, এবার তোমাকে পাবো। এভাবে তো ধ্বংস হয়েছে রাজনীতিটা। এই জন্য এখন আমি বলছি যে কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়াবার যায়, সেই সময় তো কম, কেউ নিশ্চয়ই আপনি মনে আছে, দুটো দলের কেউই কম পায়নি সময়, কিন্তু কেউ না, আমরা যে, আমি বলছি না বিএনপি কিছু করেনি, আমরা করছি না, আমি ওই জায়গাতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি সার্বিকভাবে আজকের এই পরিস্থিতির জন্য আমরা সুবিধাবাদী রাজনীতিবিদরা চরম 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 দায়ী। একটা কথা আমি শুনেছিলাম, মরে গেছেন একজন সচিব, বিজ্ঞ সচিব সাদতী হোসেন সাহেব, একসময় পিএসসি চেয়ারম্যান ছিলেন। উনি বলেছিলেন যে একজন সচিব হচ্ছে একটা মিনিস্ট্রির আল্লাহ। উনি কোনো কথা বললে ওনার ওই উপজেলা লেভেলের পিয়ন পর্যন্ত মুহূর্তের বাস্তবায়ন হয়। এই যে চেন অফ কমান্ড ওদের মধ্যে, আমলাদের মধ্যে আছে, এটাও কিন্তু খারাপ বিষয় না।
ওই কমান্ডটা কেন আমরা রাজনীতিবিদরা আমাদের হাত থেকে চলে গেল, ওরা সেই কমান্ড দিয়ে আমাদের নিয়ন্ত্রণ করে, আমরা কেন পারি না? এটা নিঃসন্দেহে আমি মনে করি রাজনৈতিক কর্মী হিসেবে আমার অযোগ্যতার সুযোগ অনেকে নিচ্ছে। এই জায়গাতে আমাদের নিঃসন্দেহে কাজ করার রয়েছে। সে কাজটা কি? তাদের সাথে যুদ্ধ না, তাদের সাথে কনফ্লিক্ট না, কারণ তাদেরও লাগবে, কারণ তারা হচ্ছে আর একটা স্তম্ভ, তাই না? একটা রাষ্ট্র যদি পরিচালনাই করতে হয় গণতান্ত্রিক পন্থায়, যদি সামন্তবাদী প্রভু অথবা রাজতন্ত্র না চালাতে চাই, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক যে কোনো একটা তন্ত্রমন্ত্র নিয়ে যদি রাষ্ট্র চালাতে হয়, সেই রাষ্ট্রে নিশ্চয়ই একটা শক্ত ব্যুরোক্রেসি লাগবে, একটা সিভিল লাগবে, একটা আর্মি লাগবে, এবং একটা বিচার বিভাগ লাগবে, একটা লেজিসলেটিভ লাগবে। তো লেজিসলেটিভ যারা আমরা হব, আমরা যদি আমাদেরকে দুর্বল, ইনফেরিয়র করে ফেলি, তাহলে তো হয়তো বা কোনো না কেউ সুযোগ নিতে পারে। সেই জায়গায় কাজ করার আছে, কাজটা এরকমভাবে করার আছে, প্রত্যেকেরই আমি মনে করি করার আছে। যেমন আমাদের করার রয়েছে, তেমনি আমলাদের করার রয়েছে, সিভিল ব্যুরোকে সবারই করার রয়েছে। আর সবচেয়ে করার রয়েছে আমরা যারা রাজনীতির মধ্যে নেগেটিভ প্রডিউস করি ম্যাক্সিমাম। কেন বললে হয়তো খোয়াম ভাই বলে ফেলবে, দাদা ভাই আপনি আবার পিছনে ফিরে যাচ্ছেন কেন? আমার কিন্তু অনেক ক্ষত আছে, আমার বড় বড় কিছু ক্ষত আছে। আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে আমার বড় বড় কিছু ক্ষত সৃষ্টি হয়েছে আজকে বিএনপির দ্বারা, এটা আমি বিশ্বাস করি। সেই জন্য বিএনপির সাথে রাজনীতি অথবা বিরোধী দলের সাথে রাজনীতি, এই দুটি জায়গাতে আমাদের কিছু ভিন্নতা থাকতেই পারে। সে দায়িত্ব কিন্তু বিএনপিরও কম নয়, যে আমাকে যে ক্ষতটা আপনি দিয়েছেন সে ক্ষতর জন্য কিন্তু জীবনে একবার সরি বলেন নেই। আরে পাকিস্তানও তো এত খুন করার পরে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলে কিছুটা দুঃখ প্রকাশ করা উচিত, যদি আনুষ্ঠানিক বলেনি, কিন্তু বিএনপি বলে যে এটা ভালো কাজ করেছে। এই জন্য আমাদের সাথে বিএনপির রাজনীতি যেটা একটা চড়াই উত্তরায় আছে, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর আমি মনে করি। সেই জন্য আমাদের ঠিক এক জায়গাতে আমরা অনেক সময় রাষ্ট্রীয় স্বার্থও ভুলে যাই। কেন যাই? আমার ক্ষতের কথা মনে হয়, তারপর যখন ওদিক থেকে আরো আঘাত পাই, আমার মনে হতেই পারে আমি কেন, যে কোনো হতে পারে, আমি সে জায়গায় যদি আমি বাদ দিতে চাই, তাহলে সর্বশেষ রাজনীতির জায়গায় আমি যে কথাটি বলতে চাই, যে আজকে ভাই যেমন বললো কোভিডে দুর্নীতি হচ্ছে, আমরা জানি যে এই মন্ত্রণালয় খুব ভালো ফাংশন করতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে সচিব সাহেবরা, মন্ত্রী মহোদয়রা অথবা মিনিস্ট্রি ঘাবড়ায় যাচ্ছে, অথবা তাদের কোনো দিক কোনো ঠিক নাই। এরকম বহু দুর্নীতি আমরা খবরের কাগজে দেখেছি। সেই দুর্নীতিগুলো কোথাও কোথাও ধরা পড়তেছে, কোথাও কোথাও ধরা পড়ছে না, কিন্তু তারা প্রপারলি যে ফাংশনটা, কয়েকদিন আগে যেমন ফিল্ড হসপিটালের যে একটা আইডিয়া বেশ কয়েক মাস ধরে আলোচিত হচ্ছে, এই হাসপাতালগুলো কোথায় গেল? মন্ত্রী, এটা আমি নিজের সমালোচনা নিজে করবো এই কারণে যে এই ফাংশনটা নিশ্চয়ই মন্ত্রী মহোদয় সহ মিনিস্ট্রির আরো বেশি করে হলে আমরা কিছুটা কথা বলতে পারতাম। তারপরেও কোভিড নিয়ে যে বিষয়টা, আমরা যদি গোটা বিশ্বের সাথে তুলনা করি, কোভিড একটা নতুন ডিজিজ, একটা নতুন মহামারী, একটা নতুন প্যান্ডামিক এই পৃথিবীতে আসছে। কেউই প্রস্তুত আমরা ছিলাম না, কোনো দেশই ছিল না। এই আমেরিকা, কালকে দেখতেছি যে আমেরিকাতেও কালকে থেকে আবার বলছে মাস্ক তোমরা পরো, কারণ ওদের অবস্থাও খারাপ হয়ে, একটা ওদের স্টেটে যে বলছে ওরা। তো এই কোভিডকে আসলে মোকাবেলা করা অত সহজসাধ্য ব্যাপার না। তারপরেও আল্লাহর রহমত বলেন অথবা আমরা নিশ্চয়ই সরকারের আছে ব্যবস্থা করার দাবি তো নিশ্চয়ই করব, কিন্তু সাথে সাথে এটাও বলবো যে আমরা যতটুকুই না করছি, আরো রাজনৈতিক সমসাময়িক দল যারা আছে, সে ধরি বিএনপি, যারা আমাদের বিদ্রুপ সমালোচনা করছেন, তারাই বা কতটুকু সামনে যাচ্ছেন? আপনারাও কিন্তু যাচ্ছেন না, কিছুই যাচ্ছেন না। তারপরেও সরকারি দলের আরো বেশিটা করা লাগবে, আরো বেশি করতে হবে সরকারি দল হিসেবে, এতে আমার কোনো সন্দেহ নাই, আমরা করব। কিন্তু আমি যেটা ভাবছি আর একটা বিষয়, ভাই যেটা বললো যে জনপ্রতিনিধিদের যে উপজেলা পরিষদ যে কথা উপজেলা বলেছেন, ইউনিয়ন বলেছেন, জেলা পরিষদ বলেছেন, অত্যন্ত 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 ভাইটাল একটা বিষয় যে একজন উপজেলা চেয়ারম্যান, এটা কিন্তু দেখেন, এটাও কিন্তু আওয়ামী লীগ সরকার করেছে, মনে আছে 91-এ যৌথ তিন দলের একটি যৌথ ঘোষণা অনুযায়ী উপজেলা নির্বাচন করার কথা ছিল। কি হলো? বেগম খালেদা এসে উপজেলা সিস্টেম বাতিলই করে দিল, যে সাত করেছে ওটা করাই যাবে না। কিন্তু সেটা আমরা করেছি, আমরা সেই উপজেলা নির্বাচন শেখ হাসিনার আমলেই হয়েছে, এটা আমরাই করেছি। ওটা আবার সংসদে নিয়ে এসে আইন পাশ করে উপজেলা পরিষদ গঠন করা হয়েছে। তো ফাংশনিংটা যেভাবে হওয়া উচিত, আগে একজন চেয়ারম্যান সাহেব একটা সমাজের যে কাজ ফাংশন করতে পারতো, ভাই যেমন একজন মেয়র ছিলেন, যে কাজগুলো করতে পারতেন, এখন সেটি বরং প্রশাসনই তার সিংহভাগটা বাস্তবায়ন করে, বরং লোকাল পর্যায়ে এরা কিছুই করতে পারে না।
কারণ এখানে আবার সমস্যা আমি যেটা মনে করি, আমাদের বোধহয় যোগ্যতারও কিছু প্রশ্ন এসে যায়। আমি কাউকে খাটো করে বলছি না, আমি কোনো জনপ্রতিনিধি খাটো করে বলছি না, হয়তোবা আমরা যা হচ্ছে আমাদের যোগ্যতারও প্রবলেম, অথবা সিস্টেমটার মধ্যে এমন গলদ ঢুকেছে যে কিছুই করার ক্ষমতা নাই ইউনো সাহেবের বাইরে একটা উপজেলা চেয়ারম্যানের, অথবা ইউনো সাহেবের বাইরে একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের। একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যা কিছু করার তার টেন্ডেন্সি আছে, আমাদেরও কিছু ত্রুটি বিচ্ছুদিত কিছু রয়েছে, সেখানে প্রশাসনের হস্তক্ষেপ একটা বড় ফ্যাক্টর কাজ করে। তার ক্ষমতা নাই যে সে একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্ষমতা নাই যে ইচ্ছা করলে একটা গ্রামের মধ্যে গেল যে একটা কিছু সমস্যা হয়েছে যে ছেড়ে দিবে তাড়াতাড়ি করে, এই ক্ষমতা তাকে দেওয়া হয় না। কিছু ফান্ডিং তাকে করা হয়, ওই যে LGSP নাকি একটা সিস্টেম করে গভর্নমেন্ট থেকে টাকাটা দেওয়া হয়, আর কিছু থোক বরাদ্দ দেওয়া হয়, আর টাকা আদায় করতে বলা হয়, কি বলে ট্যাক্স আদায় করতে বলা হয়। এবং আমাদের মধ্যে যারা জনপ্রতিনিধি, আমাদের মধ্যে নিজেদেরও কিছু সমস্যা রয়েছে, সেটা আমি এখন নাইবা বললাম। তা আমি মনে করি আমলাতান্ত্রিকতাকে কন্ট্রোল করবে কে? নিশ্চয়ই লেজিসলেটিভ গাইড করবে। লেজিসলেটিভ গাইড করে যদি আমলাতন্ত্র না শোনে, এই দোষ তো আমলাকে দিয়ে লাভ নাই। এখানে আমার যেটা মনে হয়, আমি যেটা সবসময় মনে করি, যে আমি এমপি অথবা আমি মন্ত্রী, আমার যদি সেই রকম কমান্ডিং ভয়েস অথবা আমার সেই ক্যাপাবিলিটিটা না থাকে, গার্ডস না থাকে, তাহলে কিন্তু ওগুলো কিন্তু অনেক সমস্যা। যেমন তোফায়েল ভাই যদি কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী হয়, মতিয়া আপা যদি কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী হয়, কথা বলছি, সেগুলো নিয়ে কিন্তু খুব একটা বেগ পেতে হয়েছে ওই মন্ত্রণালয়, খুব আমার মনে হয় না। আমি কেন ওটা পারছি না? তো এই জন্য আমি মনে করি আমরা যারা পলিটিশিয়ান, আমরা এমপি হব, মন্ত্রী হব, আরো কিছু হব, আমাদের কিন্তু গার্ডস নিজের জ্ঞান এবং গরিমারও বিষয়টাকে আরো একটুখানি এগিয়ে নেওয়া উচিত বলে মনে করি। থ্যাংক ইউ। দাদা ভাই যেটা বললেন, আসলে আমরা কোনো আলোচনায় গেলেই হয় কি পিছনে চলে যাই। না, আমি কিন্তু যাইনি বেশি পিছনে। না, পিছনে গেছেন, গেছি আমি মানে পিছনে যেতে চাই না। আমি পিছনে যেতে চাই না, এক লাইন বলবো আপনার কথায়। আপনি বললেন বিএনপির দ্বারা আমার অনেক ক্ষত তৈরি আছে 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 নাই, আমি তা একেবারে বলবো না। বাংলাদেশের রাজনীতিতে ক্ষত আওয়ামী লীগ দ্বারা বিএনপিরও কম নাই। আবার আপনি যদি আরো পিছনে চলে যান, অনেক কথা বলতে হবে, বুঝছেন না? একেবারে 71-এর 72-র পরের থেকে যদি আমরা আসি, এই ক্ষত পাল্টা ক্ষত নিয়ে আলোচনা করলে আপনি খুব বেশি ফাস্ট হইতে পারবেন না। 75-এর আগে তো বিএনপি ছিল না। না, বিএনপি কথা বলছি না আমি, মানে এই যে ক্ষত তৈরি করা বিভিন্ন জায়গায়। এখন আমার কথা হলো, ঠিক আছে, এরকম একটা হচ্ছে, এখন যা হচ্ছে, এই ক্ষত রিপেয়ার ধরে নিলাম যে আপনার একটা ক্ষত তৈরি হয়েছে, কেমন এই ক্ষত রিপেয়ার করতে যায় আপনি কি তৈরি করতেছেন? আপনি যা তৈরি করছেন তার অর্থ দাঁড়াচ্ছে কি? আপনি নিজেই তো এফেক্টেড হচ্ছেন। আজকে ক্ষত রিপেয়ার করতে গিয়ে বা প্রতিশোধ নিতে গিয়ে, আমি যে ভাষাই আপনি বলেন, ক্ষত রিপেয়ার করি বা আমি প্রতিশোধ নেই, একটা দিকে তো যাচ্ছেন, প্রতিশোধ দেওয়ার দিকেই কিন্তু যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে যে ধর পাকড়, জেল জুলুম, বেগম জিয়াকে জেলে রেখে দেওয়া, মারধর, পিটাপিটি, গুম টুম, বহুত কিছু হচ্ছে না। এগুলো করছেন হলো ক্ষত রিপেয়ার করার জন্য, প্রতিশোধ। আচ্ছা, ভালো কথা। আমার কথা হচ্ছে যে এই প্রতিশোধ নিয়ে যদি আপনি শক্তিশালী থাকতেন, ঠিক আছে, ভালো। তো প্র্যাকটিক্যালি কি হচ্ছে? প্র্যাকটিক্যালি হচ্ছে যে আপনি নিজে কিন্তু দুর্বল হচ্ছেন। আমলার কথা বললেন, একটা রাষ্ট্র পরিচালনার জন্য তো আমলা লাগবেই। একটা যুদ্ধ করেছি আমরা এখানে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছি, একটা দেশকে ভাগ করে ফেলেছি। কেন? তার কারণটা হচ্ছে যে আমরা এখানে জনগণের শাসন চেয়েছিলাম। সিম্পল জিনিস, যে আমরা একটা লড়াই করেছি, একটা রক্তাক্ত যুদ্ধ করেছি। পৃথিবীতে খুব কম দেশ এরকম লড়াই করে, এরকম যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, অল্প কিছু দেশের মধ্যে আমরা একটা। তো সেই দেশ, সেই লড়াইয়ের, সেই রক্ত দেবার একটা প্রতিবাদ্য বিষয় ছিল। তো সেটা হচ্ছে যে আমরা জনগণের শাসন চেয়েছি, এবং ভেরি নাইস 72 কনস্টিটিউশনকে সেভাবে করাও হয়েছে। যে ওই যে বললাম যে এই কতগুলো অনুচ্ছেদে জনগণের শাসন যাতে এখানে আপনার নিশ্চিত হয়, সেরকমভাবে কিন্তু সেখানে সন্নিবেশিত করা হয়েছে 72 কনস্টিটিউশনে। সেটা কিন্তু আবার আমরাই ক্ষতবিক্ষত করলাম, আমরাই কিন্তু আবার 4th অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে
বাকশাল টাকশাল করে নানা কিছু করে টোরে, এই যে শুরু করে কিন্তু আমরা এটাকে এখন একটা পর্যায়ে নিয়ে আসছি। এখন আমার কথা হচ্ছে কি দাদা ভাই, রাইট নাও, এখন তো আপনারা 10-12 বছর ধরে ক্ষমতা, এটা তো রিপেয়ার করবার একটা সময় ছিল যাতে আপনি শক্তিশালী হতে পারেন। আপনি শক্তিশালী মানে কি, আপনি তো শক্তিশালী, ভয়ানক শক্তিশালী। আজকে আপনার সরকার, আপনার মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন আয়রন লেডি, ভয়ানক শক্তিশালী। সেটা কি, যে উনার কথার বাইরে বাংলাদেশে কোনো কিছু হচ্ছে না। কেমন এখানে আমাদের কথাটা হচ্ছে যে আমরা একটা রাজনৈতিক শক্তির কথা বলতেছি। আপনার ভয়ানক শক্তি কোথায়? আজকে পুলিশ। আজকের ভয়ানক শক্তি কোথায়? আপনার ভয়ানক শক্তির ভিত্তিটা হচ্ছে আপনার ব্যুরোক্রেসি, যাদের কাছে আপনি আপনার নিজেকে সঁপে দিয়েছেন নানা রকমভাবে, যার জন্যই তো বলা হচ্ছে যে আজকে রাজনীতিকদের কোনো মূল্য নাই। আজকে যার জন্যই বলা হচ্ছে রাজনীতি এখন চলে গেছে আমলা এবং জগৎ শেঠদের হাতে। আপনি ভয়াবহভাবে সঁপে দিয়েছেন, আপনি সেখান থেকে বের হতে চাচ্ছেন না। এই যে ক্ষত হয়ে যে আপনার মানে অসংখ্য ক্ষত আপনার শরীরে তৈরি হয়েছে, আপনি সেখান থেকে তো বের হতে চাচ্ছেন না। আপনি সেখানে এমন কিছু করছেন যাতে আপনি নিজেও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আজকে আওয়ামী লীগের কোনো এমপির সম্মান আছে আপনি বলেন? আজকে আওয়ামী লীগের এই পার্লামেন্টের থেকে শুরু করে, সরি টু সে, আপনি কিছু মনে করবেন না, বাস্তবতাটা হলো এটা যে পার্লামেন্টের মেম্বার থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান সবই তো আপনারা ভোট কেটে কিন্তু বসাই দিয়েছেন সবাইকে, সেট করে দিয়েছেন সবাইকে। ফাইন, এখানে কারো ভোট করার সুযোগ নাই, ফাইন, ধরে নিলাম ভালো। কিন্তু আপনি বলেন তাদের কোনো সম্মান আছে, তাদের কোনো ইজ্জত আছে, পুলিশ তাদের কেয়ার করে, ব্যুরোক্রেসি তাদের কোনো সম্মান করে না। কারণটা কি হচ্ছে, আপনি নিজে তাদের উপর নির্ভর করে আজকে সমস্ত রাজনৈতিক ব্যবস্থাপনাটাকে চালানোর চেষ্টা করছেন, উইচ ইজ ভেরি রং। ডেমোক্রেসির কনসেপ্টে আপনাকে ফিরতে হবে। আপনি একটা খুব কথা বলছেন যে আমাদেরও কিছু দোষ আছে। আমি এগ্রি করি যে আমাদের যেহেতু রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠান হিসেবেও, আপনার দলের মধ্যেও আপনার দলের কালচারটা কিন্তু খুব সুবিধার না, আমার দলের মধ্যেও নাই। যে তার মধ্যে দেশপ্রেম শেখানো, নৈতিকতা শেখানো, সততা শেখানো, নিষ্ঠা শেখানো, এটা কিন্তু আজকে সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই সংকট কিন্তু আছে। কেমন? কিন্তু আপনি বলেন যে ডেমোক্রেসিতে আপনি যদি ডেমোক্রেসি আপনার একটা ফিলসফি হিসাবে নেন, একটা কনসেপ্ট হিসাবে নেন, যে আমি একটা দেশ চালাবো, ক্ষমতায় যাব না যাব অন দ্য বেসিস অফ মাই দিস ফিলসফি, সেটা হচ্ছে ডেমোক্রেসি, তাহলে তো আপনি আপনার প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলবেন। এবং আপনি যদি মনে করেন যে বিরোধী দল ডেমোক্রেসিতে অপরিহার্য একটা শক্তি, তাহলে সেটাকেও আপনি গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু পরোক্ষ প্রত্যক্ষ ভূমিকা পালন করবেন। আপনি যখন সেটা করেন না, তখন আপনি কিন্তু আর ডেমোক্রেটিক থাকেন না, তাহলে তখন আপনি কিন্তু ডিক্টেটর হয়ে যান, অটোক্রেসির দিকে চলে যান। বুঝছেন না? এটা কিন্তু আপনার একেবারে দর্শনগত সমস্যা, মস্তিষ্কের সমস্যা, যে আমি আজকে আমাকে কেউ আহত করেছে বলে আমি আজকে এসে এমন কিছু করব যাতে আমি নিজে আরো আহত হয়ে যাই। আজকে কিছু মনে করেন না দাদা ভাই, আমি কিন্তু মনে করি যে আওয়ামী লীগ একটা ঐতিহাসিক রাজনৈতিক দল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, 47 সালের পরবর্তীতে আপনার সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছে, ডেফিনেটলি, তাই না? এটা যে না করবে সে তো মানে সত্যকে অস্বীকার করবে। আওয়ামী লীগের মতো এত বড় একটা দল, আপনি সেই দলটাকে আজকে জনগণের থেকে একটা বিচ্ছিন্নতা চলে আসছে দাদা ভাই, এই সমস্ত কারণে, যে সেই দলটা এতটুকু জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের জন্য নির্বাচিত, জনগণ কর্তৃক নির্বাচিত, জনগণের জন্য, এই জায়গায় কিন্তু সে নাই যে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, ওইখানে কিন্তু ওই ফিলোসফিতে সে কিন্তু আজকে নাই, সেখানে কিন্তু নাই। ফলে সে হচ্ছে কমপ্লিটলি ব্রোক্রেট এবং আপনার এই পুলিশ টুলিশেদের উপর নির্ভর করছে। এই যে আপনার তাত্ত্বিক সমস্যা, এই সমস্যাটাকে আপনার বুঝতে হবে যে এখানে যখন আপনি ডিরেলড হবেন, তখন আপনার মধ্যে এক ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব তৈরি হবে, আপনার মধ্যে দায়িত্বহীনতা তৈরি হবে। আপনি আমাকে বলেন তো, যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজকে 2 বছর ধরে
আপনি আমাকে বলেন তো এটার কোনো মানে আছে? আপনি সমাজের আজকে প্রত্যেকটা স্তরে, যে কালকে দেখলাম আমার পরীক্ষা, এটা তো বিএনপি বা অনেকেই কিন্তু বলছে যে একটা সর্বদলীয় কমিটি করা হোক। আপনি বললেন যে বিএনপি তো আসে না, বিএনপির আসার তো কোনো সুযোগ নাই। আমি ত্রাণ নিয়ে গেলেও আপনার পুলিশ আমাকে রাস্তার মধ্যে আটকাচ্ছে, যেতে দিচ্ছে না। ফ্যাক্ট এটা, কেমন? তো সুতরাং এখানে কিন্তু একটা প্রস্তাব করা হয়েছে যে সর্বদলীয় একটা কমিটি করা হোক, যাতে আমরা এই করোনা বা কোভিড এটা আমরা মোকাবেলা করতে পারি। আমি একটু সময় নেব। সেটা হচ্ছে যে আমার কথা কি জানেন, আমার কথা হলো যে দেশটা কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। রাজনৈতিক ব্যবস্থাপনা যে দেশের নষ্ট হয়ে যায় সে দেশ কিন্তু থাকে না। এখানে মূল্যবোধ, নৈতিকতা সমস্ত কিছু কিন্তু আজকে বিপর্যস্ত। আপনি দেখেন, কালকে আপনি দেখেন এই যে গরু নিয়ে গেছে ফেনীতে, ছাত্রলীগের ছেলে বলে ট্রাকে লুট করতে গেছে, সেখানে ছাত্রলীগের না কিছু যুবলীগের ছেলে বলে গুলি করে একজন গরু ব্যবসায়ী করে মেরে পুকুরের মধ্যে লুকায় রাখছে। আপনি সমাজের অভ্যন্তরে যখন বিরোধী দল না থাকে, তার প্র্যাকটিস করবার আপনি সুযোগ না দেন, তখন কত ধরনের বৈপরীত্য এখানে তৈরি হয়, সংকট তৈরি হয়, তো ভাবা যায় না। আজকে সেজন্য আমি আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে ক্ষতর কথা বললেন, ওটা রিপেয়ার করতে যে আপনি তো নিজে আজকে ধ্বংস হয়ে গেছেন। আওয়ামী লীগ আজকে আর পাবলিকের দল নাই, জনগণের দল নাই। যেটা যদি থাকতো তাহলে উপজেলার চেয়ারম্যানের এই দশা হতো না। আমি গেছি উপজেলার চেয়ারম্যানের রুমে, আমি বলছি না যে কালকে আপনি বাংলাদেশে যাবেন ধারাবাহিক, উপজেলার চেয়ারম্যানের রুমে যাবেন আর উপজেলার কি বলে নির্বাহী অফিসারের রুমে যাবেন, শুধু ওদের সাজসজ্জার পার্থক্য দেখবেন, রুমের সাজসজ্জা। আমি গেছি, আমি আপনাকে বলতে পারি, আপনি যাবেন দয়া করে, আপনি তো মাটির মানুষ, মাটি থেকে রাজনীতি করে উঠে আসছেন, আপনি 5টা উপজেলার চেয়ারম্যানের অফিস ভিজিট করবেন, মানে এটা উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস দেখলে আপনি মনে করবেন আরে বাপ রে বাপ। আর উপজেলার চেয়ারম্যানের রুম দেখলে আপনি মনে করেন হি নেভার, মানে মানে সে যে তার বস বা সে যে জনগণের প্রতিনিধি, এটা বোঝার আপনার কোনো সুযোগ নাই। দিস ইজ দ্য সিচুয়েশন বাংলাদেশের। নেতৃত্বহীনতা বাংলাদেশের তৈরি করে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আজকে, মানে যে বাংলাদেশ, তো আমি এর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ভাই। এখানে আমার শেষ কথা কি জানেন, এখানে আমি বলছি না যে আপনি আমরা, মানে আমি খামাখা বলছি না, আমি বলছি যে এখান থেকে কিছু করবার দায়িত্ব কিন্তু আপনাদের বেশি ছিল, যেহেতু আপনারা ক্ষমতায় আছেন। খুব সিম্পল ব্যাপার, সংবিধানে যা আছে, বা আপনার দলকে, আপনার প্রতিনিধিকে আপনি শক্তিশালী করেন না ভাই। আপনি যাদেরকে বসাইছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন চেয়ারে, তাদেরকে আপনি শক্তিশালী করেন। তাদের তো মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, কোনো ক্ষমতাই নাই, বুঝছেন না? আপনার তো সেটা করার পরিস্থিতি নাই। এটার জন্য তো আপনি বিএনপিকে দোষ দিতে পারেন না। এটা জাদুর কাঠি, সোনার কাঠি, রূপার কাঠি তো আপনার হাতে। ধন্যবাদ আব্দুল তারা। না, আসলে খৈয়াম ভাই যে উপলব্ধিটা এখন বিরোধী দলে থেকে করছে, উনি যখন সরকারি দলে ছিলেন বোধ করি ঠিক সেই অবস্থার মধ্যে দিয়ে উনি গেছেন। দিন যত এগিয়ে যায় কোনো কিছুর মাত্রাই কিন্তু কমতে থাকে না, বাড়তেই থাকে, তাই না? এখন আপনি যখন পরিস্থিতি ভালো হওয়ার কথা, পরিস্থিতি খারাপ হওয়ার পরিস্থিতি, তবে এটা ঠিক যে পরিস্থিতি এত খারাপ হয়নি যে একটি বিরোধী দলের কি বলে মিটিংকে বোমা মেরে নেতৃত্ব মেরে ফেলতে হবে, এই পরিস্থিতি বাংলাদেশে হয়নি এখনো। এরকম একটা বিধ্বংসী জায়গাতে এখনো বাংলাদেশ যায়নি। বাংলাদেশে গেছে, চোর ছাচ্চরে ভরে গেছে, চোর ছাচ্চরের মাত্রা বাড়ছে, প্রচুর বাড়ছে। শিক্ষিত মানুষ আমরা যারা, আমাদের দায়িত্ব যারা, আমাদের মধ্যেই বেশি পরিমাণে মানে কপমুণ্ডগত দেখা যাচ্ছে, এটা সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেশও এগিয়ে যাচ্ছে, পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সব জায়গাতেই তার কম্পিটিশনকে ধরে রাখতে পেরেছে। অর্থনীতির ক্ষেত্রে বলেন, তারপর গণতান্ত্রিক ব্যবস্থাপনাটা কি, একটি জাতি রাষ্ট্রের মানুষের মননে যে বিষয়টি দেওয়া, সেটা তো আমরা দিতে পারি নাই, এখনো দিতে পারিনি। এখনো দেওয়ার যে চেষ্টা হচ্ছে না তা না, আমি বলি আপনি হয়তো আপনার মতো করে দিচ্ছেন, আমি আমার মতো করে দিচ্ছি, কিন্তু জাতিরাষ্ট্র গঠনের যে একটি সমঝোতা, সেটি কিন্তু স্বাধীনতার অব্যবহতি পরে হওয়ার কথা ছিল, যেটি হয় নাই। হয়তো নাই, এমন পাপাচারে আমরা লিপ্ত হয়েছি যে জাতির যিনি নায়ক
তাকে বংশশুদ্ধি নিপাত করেছি, দিয়ে তাকে তার বিচার চাওয়ার ক্ষমতা রহিত করেছি, এই দেশে হয়েছে। তো এভাবে একটি জাতিরাষ্ট্র যখন তার জন্মসূত্র থেকে এরকম একটা ঘটনা ঘটে আসছে, সেটাকে ঠিক করা কিন্তু অত সহজ বিষয় নয়। কি করলে ঠিক হবে? একবার বলেন তো, মাফিয়া কি হয়ে, করলে ঠিক হবে? আমি বলি, একবার মাফিয়া হয়ে গেলে সেই মাফিয়াকে সাধু করা খুব কঠিন, কিন্তু একজন সাধু মাফিয়া হয়ে যাওয়া যত সহজ। তা এমনভাবেই এই রাষ্ট্রটাকে একটা খারাপ দিকে প্রবাহিত করা হয়েছে। কি করলে হবে? এই যে জেনারেশনের পর জেনারেশন চলে যেতে হবে। না, সিম্পল না না, এই সিম্পল জিনিস দাঁড়া ভাই, এক সেকেন্ড, আমি বলি, এক সেকেন্ড, খুব সিম্পল জিনিস। আপনি জনগণের উপর নির্ভর করেন কিনা? অফকোর্স করি, 100 বার। যদি করেন, হ্যাঁ। তাহলে আপনাকে গণতন্ত্রের যে মৌলবাণী, তার উপর ভিত্তি করে যদি আপনি রাষ্ট্র চালান, তাহলে পরে সব সমস্যা সমাধান হতে পারে। একটা ছোট্ট কথা এখানে বলি, যেই ব্যত্যয় ঘটিয়েছে না, সেখানেই না সমস্যা। আমি একটা ছোট্ট কথা বলি, এই যে আপনি বলতাম না, ধরেন এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা স্বৈরাচার এরশাদকে সরালাম, সকলে মিলেই একটা ঘটনা ঘটিয়ে 90 সালে এরশাদ চলে গেল। আমরা ত্রিপক্ষীয় যে রাজাকার বলেন, আলবদর বলেন, সবাই তখন একটা আন্দোলন করেছি, সকলকে নিয়েই আমরা একটা ত্রিপক্ষীয় একটা ঘটনা ঘটিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বেগম খালেদা জিয়া সরকার আসলো, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলেন। রাষ্ট্র ক্ষমতায় আসলেন বিএনপি, এসে নানা ধরনের ঘটনা ঘটালেন, বিরোধী দল চলে গেল, 96-এর কাহিনী ঘটলো, আবার বিএনপি ক্ষমতায় 1 মাসের জন্য আসলো, সংবিধান সংশোধন করলো, আবার গেল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। বিএনপি কিন্তু আওয়ামী লীগ কি করলো? আমি বলি, শুনি, আমি বলি, এই যে আজকে সুন্দর কথা বলছেন তো, কিন্তু সময় লাগবে, উনি সময় দেন, দেখতেছি হয়ে গেছে। আপনি সামনে আলাপ করেন যে আপনি শেখ কেন হাসিনা এরকম কিন্তু একটা পরিবেশ তৈরি করেন। এখন আমি বলি, শেখ হাসিনা কিন্তু 2001-এ সুন্দর ক্ষমতাটা দিয়ে তত্ত্বাবধান দিয়ে চলে গেল, উনি কিন্তু কোনো বার্গেনিংও করেনি, কিচ্ছু করেনি, যার তত্ত্বাবধান হওয়ার কথা তিনিই হলেন, সব ঠিকঠাক করে গেলেন। আমি বলি, এই যে অন্যায়গুলো বারবার বিএনপি দ্বারা সংগঠিত হলো, এখন সেই বিএনপি যদি আবার সাধুবাদের কথা দ্রুত চায়, এটি হওয়া খুব ডিফিকাল্ট। আমি পরামর্শ দিচ্ছি, আপনি তো নিজেই বলছেন আমি অসহায়। আমি বলি কেন অসহায়, আমি আমলাতন্ত্র দ্বারা আবদ্ধ, নিজেই বলছেন না। আমি শেষ করে ফেলি, আমি তো ইন্টারাপ্ট করিনি। তো মুক্তি এখন আমি বলি, এরপরে যে বিষয়গুলো এখন হয়েছে সেটি হলো, এই বর্তমান অবস্থায় সারতে গেলে আপনি বিএনপির রাজনীতির যে ধারাবাহিকতা, কি বিএনপি যদি ধরেন নাই এখন তাহলে আপনারা পারবেন না? আমরা পারবো না, আমরা পারবো না। একটি সক্রিয় করলে হবে, একটি সক্রিয় বিরোধী দল যদি পার্লামেন্টে বলেন, দেশে বলেন না থাকে, একটি সঠিক সরকারি দলের বিরোধিতা না থাকে, সেটি হয় এক নায়কতন্ত্র হবে, এক দলতন্ত্র হবে, এটা হতেই হবে। যেটা হয়েছে, কিন্তু যেটা হয়েছে আমি বলবো, এই কারণে বলবো, হয়নি, এখনো হয়নি। এখনো আমরা জাতীয় পার্টিকে দিয়ে বলেন, আদার্সকে দিয়ে, যেমন বিএনপি এখন বিরোধী দলের ছোট্ট একটা ভূমিকা আছে তো, 6 জন পার্লামেন্ট, 7 জন 8 জন পার্লামেন্ট আছে তো, তারা তো ভালো ভূমিকা রাখছে। কারণ যেমন সেদিন হারুন সাহেব তো বলেই ফেললো পার্লামেন্টে, জানাবার আমি এখন বিরোধী দলের নেতা, যদিও পার্লামেন্ট স্পিকার পরে স্পাঞ্জ করেছে, কারণ ওখানে বিএনপি জাতীয় পার্টির বিরোধী দলের বসা ছিল। যাই হোক, আমি বলছি কি যে বিএনপি নিশ্চয়ই একটি বৃহৎ রাজনৈতিক দল বলে, তার জনসমর্থন আছে বলে তারাও দাবি করে, আমাদেরও মানতে কোনো আপত্তি নেই, কারণ তারা 2-3বার ক্ষমতায় রাষ্ট্র চালিয়েছে। আওয়ামী লীগও একটি বৃহত্তর রাজনৈতিক দল, জাতীয় পার্টিও হয়তো তার পরে অথবা আদার দল আছে। এখানে রাজনীতিবিদদের যে সহিষ্ণুতার যে জায়গাগুলোকে আনতে হবে, এখন আমি সরকার একা বললেই তো হবে না। যে আর একটা কথা বলি, আপনি তো দীর্ঘদিন আপনি পলিটিক্স করেছেন, সঠিক পলিটিক্সটাই করেছেন, আমি যেটা মনে করি বাংলাদেশের সমাজতান্ত্রিক রাজনীতির চেষ্টা করেছেন, তাই না? কমিউনিস্ট পার্টির রাজনীতি করার চেষ্টা করেছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেইখানে কতগুলো আদর্শিক ভিত্তি থাকে, যেটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সেই রাজনীতি করে এসেছিলেন। যে এই যে আপনি বাকশালের কথা বললেন, বাকশাল খুব খারাপ, বাকশাল এই করলো, বাকশাল তাই করলো, বাকশাল ক্ষমতা রহিত করলো। যখন গণতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা জাতির জন্য বঙ্গবন্ধু এই দেশটা নিয়ে এগিয়ে যাচ্ছিল, বঙ্গবন্ধুর ভাষণগুলো শুনলে কিন্তু আমরা টের পাই উনি কিভাবে মানুষকে বলার কথা চেষ্টা করেছে, তাই না? আপনি বাকশালকে ডিফেন্ড করেন না, আমি ডিফেন্ড করছি। আপনি কি করেন এখন? কে আমি? আপনারা কি বাকশালকে ডিফেন্ড করেন না? বাকশাল না, আমি ব্যক্তিগতভাবে কি বলবো, আমি এখন বলবো না, পরে আপনাকে বলবো। আমি বাকশালকে ডিফেন্ড করি। উনি একটি বাকশাল ডেমোক্রেসির সাথে যায় না ভাই। শোনা, ডেমোক্রেসি তো অন্য একটা প্রসঙ্গ। ডেমোক্রেসি হোয়াট? ডেমোক্রেসি ফর ইউ, ডেমোক্রেসি ফর মি। ওই যে বাই দ্য পিপল অফ দ্য পিপল, অনেক সময় লাগবে। আরেকদিন আমি দিলু ভাইরে অনুরোধ করব, আরেকদিন বাকশালের পক্ষে বিপক্ষে। আচ্ছা, আমরা আমি বাকশালকে কি করি সেদিন আলোচনা করব। আমি বলি সেটা হলো যে আমার যেটা মনে হয় এখন যে অবস্থা দাঁড়িয়েছে, কি করা যায় বলে, শুধু সরকারেরই একচেটিয়া সরকারে আছে,
আওয়ামী লীগ যদি সব ঢেলেও দেয়, বিএনপি কি করবে বলেন? বিএনপি তার কি করবে এখন? যথাযথ তার যে বিরোধী সংগঠনের যে দায়িত্ব সেটা পালন করবে। না কিভাবে? সে আপনি কি- তো বিএনপিকে তো সে কি বোম মারবে? আরে বোম মারবে সে মানে কি আপনি তো attack ইলেকশন করবে? করতে দিচ্ছেন না, আমাকে পার্লামেন্টে যেতে দিচ্ছেন ইলেকশন না। তো দিচ্ছি না মানে কত ভালো নির্বাচন করতে এসে আপনারা করলেন না। আপনি জানেন আপনারা 10টার সময় বলেন ভোট করবো না, এই যে দাঁড়া ভাই, আগের দিন বলেন ভোট করবো না। দাঁড়া ভাই, দাঁড়া আমরা ভাই, কিন্তু বলতাম না, প্লিজ বিশ্বাস করেন। জি, আমরা একটু একটি আসনে হারলেও, আমি মনে হয় শেষের দিকে চলে এসেছি। একটি আসনে আমরা যদি সব আসনে হেরে যাই, Please, আমরা কিন্তু দাঁড়া ভাই। 5টা পর্যন্ত ভোট করি। হ্যাঁ, এটা বলতে পারেন, এটা দাঁড়া নিশ্চয়ই ভাই, আপনারা বলতে পারেন। দাঁড়া ভাই, আমি বলি এইখানে হাত দিয়ে কথা বলেন না, যে বাংলাদেশে কোন নির্বাচনী ব্যবস্থাপনা আছে কি নাই, এখানে হাত দিয়ে কথা বলেন। না নির্বাচনী ব্যবস্থা নাই কেন বলবেন আপনি? কেন বলবেন? এখানে হাতটা দেন না, হাত না, দিয়ে আমি বলেন। এখানে হাত দিয়ে বলে লাভ নাই তো। বিষয়টা হলো নির্বাচনী ব্যবস্থা আছে, এরপরেও যদি ওই যে নির্বাচনকে বলতে হবে হায় রে কপাল মন্দ, আমরা চোখ থাকিতে অন্ধ। আমরা স্টেক হোল্ডার যারা আছি, আপনি বিএনপি, এর নির্বাচন বললে আমরা ঠিক করে করছি এগুলো না। কি ইলেকশন? আমরা নির্বাচন করছি না। এর নাম পার্লামেন্ট ইলেকশন? না না, আমরা নির্বাচন এর করছি নাম না। কোন লোকাল গভর্নমেন্টের ইলেকশন? আপনি বলেন কি আপনি- হয় নাকি? আপনি কি মনে করেন বি যে- অনেস্ট, আমরা একটু ঠিক হই ভাই। না, না। রাত্রে রাত বলি, দিন দিন বলি, না, না, প্লিজ। নিশ্চয়ই আমি আমার দল নিয়ে যে আমি খুব খুশি তা না। না না, আমি আপনি আপনার দল নিয়ে এত আমি খুশি আমার থেকেন না। আমি যে এই ভোট নিয়ে খুব খুশি, আমি যেটা বলি না ভোট নিয়ে খুশি, এই ভোট যে সার্বিক শতভাগ ঠিক হয়েছে তাও বলতেছি না তো, নিশ্চয়ই বলতেছি না। নিশ্চয়ই এতগুলো, কত ভাগ ঠিক হয়েছে বলেন তো? সেটা আপনি বলবেন হয়তো 2 ভাগও হয় না, আমি বলবো 40 ভাগ, এই তর্কে না যাই। আমার মনে হয় 1 ভাগও ঠিক হয় না। না না না, এটা 1 ভাগ। এই ইলেকশন নাকি বলেন? তাহলে হারুন জিতলো কি করে? পার্লামেন্টের আর এইরকম তো 2-4টে জিতবে। আপনারা কেন জিতবে? কেমনে যেটা তো কথা না। জিততে পারে? যেটা কথাই তো এই না। কোনো কথা না নাকি? না, কথাই তো না। কথাই তো না। কেউ তাহলে- জিত এই জিত তাহলে আপনি জিতলো কেন? কাউন্ট করেন। নিশ্চয়ই ভোটটা হয়েছে। এটা আপনি কাউন্ট হারুনের করেন। ওখানে যা বলেন, হারুনদের নিশ্চয়ই জেতা, ভোটটা হয়েছে। ওদের 4-5 জনের জেতা, এটা কাউন্ট করেন। বিএনপির মতো একটা না, না, দল, না, কেন নয়? মওদুদ কেন? আহমেদের মতো লোক 3000 ভোট পায়। আমি না, না, ইলেকশন করছি, আমি ঘুরতে পারি না। না না না, সারাদিন ডিবি মিবি আপনার লোকজন আমার বাড়ি ঘিরে রাখলো, বুঝছেন না? বিশ্বাস করেন আমি ঘর থেকে বেরোতে পারি না, বেরোলে পরে মার্ডার হয়ে যায়, এরকম অবস্থা। বেরোতে দেয়নি আমার আমি বাসার বাউন্ডারির বাইরে যেতে পারি নাই। না না, আপনি was the situation. ইলেকশন নিয়ে কোনো সময় ভালো কথা ছিল না, ইলেকশন নিয়ে এখনো ভালো কথা নাই। যে জিতে সে বলে সব ঠিক আছে, যে হারে সে বলে না ঠিক না 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 না, এটা- দাঁড়া এটা ভাই, ঠিক আছে। আমি জানি আপনি ওই যে আপনার পিছনের কথা চিন্তা করছেন, না, না, না। টিভিতে যাবে তো না, না, না। আপনার নেতারা শুনে না, পেতে যতই যা- দলের বিরুদ্ধে কথা যতই- আমি বললে। বলছি না, এই জন্য আপনি কিন্তু ঠিক আমরা মতো বলেন। রাজনীতিবিদরাই এইভাবে দায়ী। পলিটিক্স করা যায়? আমরা আপনি রাজনীতিবিদরাই একটা দায়ী, কথা বলছেন, আপনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে। সেটা যে আমরা হলো রাজনীতিবিদরাই। যে আমরা রাজনীতিবিদরা যদি এইখানে ডেমোক্রেসিটাকে প্র্যাকটিস না করি ঠিক মতো, দেন ক্রাইসিসটা ডে বাই ডে বাড়বে। আমার কথাটা ওখানে, 100 বার বাড়বে। আমারটা ওখানেই, কিন্তু এর সাথে আমার একটু মানে সংযোজন আছে। সেটা হচ্ছে যে এখন তো ভাই ওই সব কিছু আপনাদের হাতে, আপনারাই এটা করেন, আপনাদেরকে ঠিক করেন, আপনারা এখানে অপোজিশন ঠিক করেন, সব কিছু ঠিক করে এখানে একটা ভালো একটা রাজনৈতিক গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করেন, তাহলে দেশটা রক্ষা পাবে। নাহলে দেশটা ভাই ধ্বংস হয়ে যাবে। 3 সাবজেক্টের পরীক্ষা দিব মনি বলছে, আপনি বলেন তো কোনো কথা? এই কারো কোনো কথা বলার স্কোপ আছে এখানে? আপনার কম্পালসারি সাবজেক্টগুলোর পরীক্ষা হবে না, বুঝছেন না? এই যে বাংলা, ইংরেজি, অঙ্ক, এই সমস্ত মেইন সাবজেক্টের পরীক্ষা হবে না। তাহলে আপনারা একটা শোনেন, প্রপোজাল দেন শোনেন, গভর্নমেন্টকে, যে এটা কেন সুযোগ আছে বলেন। হ্যাঁ, দিতে পারে। প্রত্যেকদিনই তো দিচ্ছেন না? ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রত্যেকদিন ওখানে করতেছে। না, এই কোভিডকালীন সিচুয়েশন কোথায় গভর্নমেন্ট ট্যাকল করছে এটা? শেষ করতে হবে গভর্নমেন্ট কি কোভিড নিয়ে কাউকে ডাকছে? বিএনপি কে ডাকছে যে কোভিড নিয়ে আসেন বসি? না, এটা তো কোন বিএনপি দেশে একটা কোনো বৃহত্তর সরকার রাজনৈতিক বিরোধী দল। দলকে ডেকে নিয়ে বসে নিয়ে আসো কোভিড মোকাবেলা করি, সে সব দেশের সরকার নিজে করে এবং মানুষকে আহ্বান জানায়। সরকার নিজেদের দায়িত্ব পালন করে, মানুষকে আহ্বান জানায় না, তোমরা আসো। ধন্যবাদ। কিন্তু সেটা কেই ভাই, কোন ক্রাইসিস দেশেই ভাই। কিন্তু ওই ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ওই ভুটান বলেন, ইরান যাই হোক, বলেন, এখন নেপাল বলেন, আমার কেউই মূল বিরোধী- কথা দাঁড়া ভাই, আমার মূল কথা কি, একটু ভাবেন, আমরা সবাই না, ভাবি, নিশ্চয়ই আমরা এটাই কেউই এটাই খুব এটা। ভালো নাই। না, ভালো তাই না? নেই, আমরা রাজনীতি যারা আপনিও করি কেউ সরকারি ভালো দল নেই। করে যারা ধন্যবাদ। রাজনীতি না, আমরাও করেন, ভালো নেই। তারাও ভালো নাই, আমরা তো ভালো নাই। দর্শক, এবং যারা আমরা- একটু বেটার চিন্তা করে তারা কিন্তু আসলে নিশ্চয়ই নিশ্চয়ই অনেক নিঃসন্দেহে বেশি নিঃসন্দেহে এর আমাদের পরিবর্তন সম্পর্কে হওয়া আপনারা দরকার। জানতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইএস ডিভাইস থাকলে অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার আলীনাজ মোহাম্মদ খোয়াম এবং মিস্টার আব্দুল ওদুদ, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা সেবার জন্য। দর্শক, দুজন রাজনীতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। মূল কথা সেটি হচ্ছে যে রাজনীতিটাকে রাজনীতির মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে আনতে হবে। তারাই সেটি দেখভাল করবেন, পরিচালনা করবেন, নেতৃত্ব দিবেন। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী করতে হবে, রাজনৈতিক ব্যবস্থাকে ঠিকঠাক করতে হবে, নির্বাচনী ব্যবস্থাকে ঠিকঠাক করতে হবে এবং সংবিধানে যা আছে, সংবিধানে সব কিছু যে ভালো আছে সেটা বলা যাবে না, কিন্তু আমরা যদি আমাদের ৭২-এর সংবিধানের দিকেও তাকাই, সেখানটাতে যা ছিল সেইভাবে যদি দেশটা পরিচালিত হয় তাতে অনেকখানি কল্যাণকর হবে, মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে, মানুষের ক্ষমতায়ন হবে। এবং এই কাজটি যদি হয় তাহলে যে গণতন্ত্রের কথা বলি, স্বচ্ছতার কথা বলি, জবাবদিহিতার কথা বলি, আইনের শাসনের কথা বলি, সেগুলো অটোমেটিক্যালি সামনের দিকে চলে আসবে। কাজেই মূল কাজ হচ্ছে, কারণ রাজনীতিবিদদের হাতে যদি রাজনীতির নিয়ন্ত্রণ না থাকে, বাকি কোনো কিছুই আসলে নিশ্চিত করা সম্ভব হয় না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।